হ্যালো এভরিওয়ান। আমি আজকে আমাদের ফটোসিনথেসিসের লাস্ট পার্ট করব। সেখানে আমরা করব C4 সাইকেল, ডিফারেন্স বিটুইন C3 অ্যান্ড C4 প্লান্ট, আর লাস্টে করব ফটো রেসপিরেশন, যেটাকে আমরা C2 সাইকেলও বলে থাকি। আগের ভিডিওতে আমি কি করিয়েছিলাম? কেলভিন সাইকেল করিয়েছিলাম, সবচেয়ে বড় টপিক। আর করিয়েছিলাম কেমিওস্মোটিক হাইপোথিসিস, আর ছোট একটা ছিল যে সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আমি আজকে শুরু করব প্রথমে C4 সাইকেল থেকে। চলো শুরু করি। the last part কিসের ফটোসিনথেসিসে। চলো প্রথমে C4 সাইকেল শুরু করি। C4 সাইকেল, C4 সাইকেলটা কি জিনিস? আমাদের কাছে রয়েছে দু রকমের প্লান্ট, একটা হচ্ছে C3 প্লান্ট আর একটা হচ্ছে C4 প্লান্ট। এই C4 প্লান্টে আমরা C4 সাইকেল দেখতে পাই। তো প্রথমে লিখি, we have two types of plant, C3 plant and C4 plant. এই C4 প্লান্টে we see C4 cycle in C4 plants only. এই C4 প্লান্টে আমরা C4 সাইকেল দেখতে পাই। C3 সাইকেল আর C4 সাইকেলের মধ্যে পার্থক্যটা কি? এই যে আমরা C3 সাইকেল পড়েছিলাম, ওখানে C3 সাইকেলে প্রথম CO2 আর রুবিস্কো যোগ হয়ে প্রথমে কি তৈরি হয়েছিল? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। C3 সাইকেলে কি হয়েছিল? C3 সরি C3 সাইকেল, এটাই কি হয়েছিল? CO2 প্লাস রুবিস্কো, রুবিস্কো জুড়ে কি হয়েছিল? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কত কার্বন কম্পাউন্ড ছিল? 3 কার্বন কম্পাউন্ড ছিল, আর এটা 5 কার্বন কম্পাউন্ড ছিল। তাহলে প্রাইমারি অ্যাকসেপ্টর কি? CO2, C3 সাইকেলে রুবিস্কো। আর প্রাইমারি মানে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি? 3 PGA। আর আমরা যখন C4 সাইকেল দেখি, C4 সাইকেল, C4 সাইকেলে CO2 সঙ্গে পেপকেস এই এনজাইমটা যুক্ত হয়। CO2 এর সঙ্গে C3 সাইকেলে যেমন রুবিস্কো এনজাইম যোগ হয়েছিল, এখানে C4 সাইকেলে CO2 এর সঙ্গে পেপকেস এনজাইম ইউজ হয়। পেপকেস এনজাইম ইউজ হয়, প্রথম স্টেবল প্রোডাক্ট হয় OAA। এটাকে আমরা কি বলি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কত কার্বনের কম্পাউন্ড? এটা 4 কার্বনের কম্পাউন্ড। এটা 1 কার্বন কম্পাউন্ড, আর এটা 3 কার্বন কম্পাউন্ড। তাই তোমাকে যদি বলে C4 সাইকেলে প্রথম প্রাইমারি অ্যাকসেপ্টর অফ CO2 কি? পেপকেস একটা এনজাইম, রুবিস্কো একটা এনজাইম, পেপকেস একটা এনজাইম। আর ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা 4 কার্বন কম্পাউন্ড, এই জন্য এটাকে C4 সাইকেল বলে। তাহলে C4 সাইকেল কোন কোন গাছে দেখা যায়? কয়েকটা উদাহরণ লিখি। C4 প্লান্টের কয়েকটা উদাহরণ হলো সরঘাম, সরঘাম আর মেজ। এই দুটো প্লান্টে সাধারণত এই দুটো প্লান্ট হলো C4 প্লান্টের উদাহরণ। কিছু কিছু ডাইকট প্লান্টেও দেখা যায়। ঠিক আছে? এই C4 সাইকেল was first discovered by Hatch and Slack. হ্যাচ আর স্ল্যাক এই দুজন বিজ্ঞানী প্রথম C4 সাইকেল আবিষ্কার করেছিল, মানে পর্যবেক্ষণ করেছিল। তা এই জন্য C4 সাইকেল is also known as Hatch and Slack pathway। ঠিক আছে? এই C4 সাইকেল হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে নামেও পরিচিত।
আর এই যে প্রথম স্টেবল প্রোডাক্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ 4 carbon compound and it contains two COOH group। তাই জন্য এটাকে কি বলে? এটাকে আমরা এই কারণে বলে থাকি ডাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এই জন্য আমরা এটাকে ডাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলে থাকি। তাহলে এই ছিল C4 সাইকেলের মানে প্রথমে যে বেসিক পার্টটা হয় সেটা। তো এই কটা লেখো। ঠিক আছে, আমি মুছে দিলাম। আরো কিছু লিখবো। আরো কি কি লিখবো দেখো। এই অ্যানাটমি দেখে মানে মানে লিফের ভিতরে স্ট্রাকচার দেখে আমরা কি করে বুঝবো কোনটা C4 প্লান্ট কোনটা C3 প্লান্ট? C4 plant has a special type of anatomy, এটাকে বলে ট্রান্স অ্যানাটমি। ট্রান্স অ্যানাটমি। এই ক্রান্স হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, লিখে দিই। এই ক্রান্স হচ্ছে জার্মান ওয়ার্ড, যার মানে রেত। জার্মান ওয়ার্ড যার মানে রেত। এটা কি জিনিস আসলে মানেটা জানলেই তো হলো না, আসলে জিনিসটা কি সেটা জানতে হবে। দেখ, এই যে যে অ্যানাটমিটা এই অ্যানাটমিক ফিচারটা রয়েছে, এই দিস অ্যানাটমিক anatomic feature shows special type of cell arrangement around vascular bundle। vascular bundle মানে xylem and phloem। কালি কম পড়ছে, হয়তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখি। এই যে C4 প্লান্টে যে আমরা স্পেশাল টাইপ অফ অ্যানাটমি দেখতে পাই ক্রান্স অ্যানাটমি, এই ক্রান্স শব্দটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, নট জার্মান, জার্মান ওয়ার্ড, জার্মান ওয়ার্ড। ট্রান্স একটা জার্মান ওয়ার্ড। এই এর মানে হচ্ছে রেত। এই অ্যানাটমিক ফিচারটার মানে ভাস্কুলার বান্ডেলের অ্যারাউন্ডে একটা স্পেশাল টাইপ অফ সেল অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। এই ভাস্কুলার বান্ডেল মানে কি জাইলেম আর ফ্লোয়েম। ঠিক আছে, তা এবার আরেকটা জিনিস দেখো, C3 প্লান্ট আর C4 প্লান্ট এর এই দিক থেকে ডিফারেন্সটা দেখো। ফটোসিনথেসিস কোথায় হয়? ফটোসিনথেসিস মানে সরি ফটোসিনথেসিস না, এখানে লিখবো আমরা ক্লোরোফিল। ক্লোরোফিল আমরা কোথায় কোন কোন সেলে দেখতে পাই? C3 প্লান্টে আমরা দেখতে পাই মিজোফিল সেলে, এটা তো জানো সবাই। মিজোফিল সেলে আমরা ক্লোরোফিল দেখতে পাই। আর C4 প্লান্টে কোথায় কোথায় দেখতে পাই? প্রথম দেখতে পাই মিজোফিল সেল, আর সেকেন্ড দেখতে পাই আরেকটা বান্ডল শিট সেল, বান্ডল শিট সেল। তাহলে আমরা দুটো C3 প্ল্যান্টে এক জায়গাতেই ক্লোরোফিল দেখতে পাই মিজোফিল সেলে, যেখানে ফটোসিনথেসিস হয়, ডাইরেক্ট রিঅ্যাকশন টাইপ রিঅ্যাকশন এই দুটো হয়। আর C4 প্ল্যান্টে কোথায় কোথায় দেখতে পাই? বান্ডেল শিট সেলেও দেখতে পাই আর মিজোফিল সেলেও দেখতে পাই। হ্যাঁ, তাহলে কি হলো?
এই যে যেহেতু এখানে C3 প্ল্যান্টে একটা সেলেই দেখা যায় ক্লোরোপ্লাস্ট, তাই জন্য একে আমরা বলি মোনোমরফিক ক্লোরোপ্লাস্ট। আর এখানে দুটো সেলে যেহেতু দেখা যায় দু রকম আলাদা আলাদা, এই জন্য একে আমরা বলি ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট। হচ্ছে মোনোমরফিক, আর এটা হচ্ছে ডাইমরফিক। এটাকে আমরা মিজোফিল সেলকে সঙ্গে লিখবো MC, আর এটাকে বলবো BC, না BS লিখি, বান্ডেল শিট। ঠিক আছে, মিজোফিল সেলকে MC আর একে বান্ডেল শিট। ওকে, C4 প্ল্যান্টে mesophyll cell has mesophyll cell has small chloroplast. Bundle sheet has large chloroplast. মিজোফিল সেলে স্মল ক্লোরোপ্লাস্ট দেখা যায়, আর বান্ডল শিট সেলে লার্জ ক্লোরোপ্লাস্ট দেখা যায়। এই জন্যই আমরা এটাকে বলি ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট। যেহেতু দুই দুই ধরনের মরফোলজি, তাই এটাকে ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট লেখা যায়। ঠিক আছে, এবার আমরা এই C4 সাইকেলের যে বেসিক জিনিসগুলো যা জানা উচিত সেগুলো আমরা জেনে নিলাম। তাহলে এরপরে আমরা জানবো C4 সাইকেলটা কি। যেমন করে আমরা C3 সাইকেল দেখেছিলাম, তারপরে প্রথমে আগেও দেখেছিলাম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এবং এবার আমরা দেখবো C4 কি, C4 সাইকেল কি। তার আগে এটা লিখে নাও। চলো এবার এবার করি। চলো, C4 সাইকেল দুটো সেলে হয়, একটা মিজোফিল সেল, একটা বান্ডেল শিট সেল। শুরু করা যাক। C4 সাইকেল দেখা যাচ্ছে ক্যামেরায়? হুম, ঠিক আছে। C4 সাইকেল, এবার শুরু করি। প্রথমে আমরা আঁকবো সেল আঁকবো, একটা মিজোফিল সেল আঁকবো, একটা বান্ডেল শিট সেল আঁকবো, আর এই সেল চৌকো করে আঁকবো। ওকে, হ্যাঁ এই একটা, যেহেতু দুটো সেলে হয় তাই জন্য দুটো সেল আঁকলাম। এটা কি সেল? এটা হচ্ছে মিজোফিল সেল, আর এটা হচ্ছে বান্ডল শিট সেল। পেনটায় দাগ কম পড়ছে। একটা মিজোফিল সেল, একটা বান্ডেল শিট সেল। এই দুটো সেল কানেক্টেড, কি দিয়ে কানেক্টেড থাকে? দুটো প্লান্ট সেল, দুটো প্লান্ট সেল ওয়াল কি দিয়ে কানেক্ট থাকে? প্লাজমোডেসমেটা। এটা আমরা করলাম প্লাজমোডেসমেটা। এই দুটোই প্লাজমোডেসমেটা। প্লাজমোডেসমেটা দুটো হচ্ছে প্লাজমোডেসমেটা। এটা মিজোফিল সেল, এটা বান্ডল শিট সেল। প্রথমে C4 সাইকেল শুরু হবে মিজোফিল সেলে, তারপর মিজোফিল সেল থেকে সাইকেল যাবে বান্ডেল শিট সেলে, বান্ডেল শিট সেল থেকে আবার মিজোফিল সেলে এসে শেষ হবে সাইকেল। হুম, তাই প্রথমে কি হবে? প্রথমে অ্যাটমসফিয়ার থেকে CO2 প্লাস, CO2 এর প্রাইমারি অ্যাকসেপ্টর পেপকেস, পেপকেস এই এনজাইমের সাহায্যে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট তৈরি হবে। C4 সাইকেলে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা কত কার্বন? 4 কার্বন। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। তাহলে কি হলো? CO2 এনভায়রনমেন্ট থেকে, CO2 পেপকেজ এনজাইম, CO2 এর প্রাইমারি অ্যাকসেপ্টর থেকে তৈরি হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো ফার্স্ট স্টেবল প্রোডাক্ট। এখান থেকে তৈরি হলো ম্যালিক অ্যাসিড।
এই ম্যালিক অ্যাসিড এবার মিজোফিল সেল থেকে বান্ডল শিট সেলে যাবে। ম্যালিক অ্যাসিড এখান থেকে বান্ডল শিট সেলে যাবে। ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, বা প্রথমে এখান থেকে শুরু হলো, এবার ম্যালিক অ্যাসিড বান্ডল শিট সেলে গেল। এই ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, এই স্টেপে আসল জিনিসটা হবে। এই স্টেপে কি হবে, এই ম্যালিক অ্যাসিড ছিল 4 কার্বন কম্পাউন্ড, এই পাইরুভিক অ্যাসিড থেকে কি হলো 3 কার্বন কম্পাউন্ড। কি হলো, 4 কার্বন কম্পাউন্ড থেকে 3 কার্বন কম্পাউন্ড তৈরি হলো। তাহলে কি হলো, একটা কার্বনের লস হলো, সে একটা কার্বনের লস থেকে কি হবে, সিও2, সিও2 বেরিয়ে যাবে। আর এই বান্ডেল শিট সেলের মধ্যে থাকে রুবিস্কো এনজাইম। সেই রুবিস্কো এনজাইমের 4 সাইডে সিও2 এর কনসেন্ট্রেশন বেড়ে গেল। তাহলে সিও2 এর কনসেন্ট্রেশন রুবিস্কো এনজাইমের 4 সাইডে বেড়ে গেল, তার মানে কি, এটা কার্বক্সিলেজ এর মতো কাজ করবে। এতে কি কি এনজাইম, রুবিস্কো। রুবিস্কো যখন সিও2 এর প্রেজেন্সে কার্বক্সিলেজ এনজাইমের মতো কাজ করে, তখন কি হবে, কি সাইকেল হবে, সি3 সাইকেল। তাহলে এই রুবিস্কো কি কি সাইকেল শুরু করবে, সি3 সাইকেল। কি হলো, তার মানে আবার দেখো, ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় কি হলো, একটা কার্বনের লস হলো। কেন, যেহেতু ম্যালিক অ্যাসিড 4 কার্বন কম্পাউন্ড আর পাইরুভিক অ্যাসিড 3 কার্বন কম্পাউন্ড, তাহলে একটা সিও2, 1 মলিকিউল অফ সিও2 বেরিয়ে গেল। এই সিও2 আর বান্ডেল শিট সেলে আছে রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইম এর চারপাশে সিও2 আছে। এই সিও2 যেহেতু রুবিস্কো এনজাইমের 4 সাইডে আছে, তাহলে এটা কার্বক্সিলেজ এনজাইমের মতো কাজ করবে, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাবে। কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখালে কি হবে, এটা প্রথমে কার্বক্সিলেশন হবে, তারপরে রিডাকশন হবে, তারপরে রিজেনারেশন হবে। কি হলো, এটা হলো সি3 সাইকেলের মধ্যে দিয়ে গেল, মানে কেলভিন সাইকেলের মধ্যে দিয়ে গেল। হ্যাঁ, আর এই পাইরুভিক অ্যাসিড এবার আবার প্লাজমোডেসমাটার মাধ্যমে মিজোফিল সেলে আসবে, মিজোফিল সেলে পেপকেসে পরিণত হবে। আর এই স্টেপে আমাদের 2 এটিপি এর প্রয়োজন হয়। 2 এটিপি থেকে 2 এডিপি প্লাস 2 আইপি, ইনঅর্গানিক ফসফেট। এই পাইরুভিক অ্যাসিড থেকে আবার পেপকেস এনজাইমে তৈরি হতে আমাদের দুটো এটিপি দরকার। কি হলো, সি4 সাইকেলের মধ্যে আবার সি3 সাইকেল হয়, মানে যতই সি4 প্লান্ট হোক, যতই সি3 প্লান্ট হোক, সি3 সাইকেল বা কেলভিন সাইকেল হতেই হবে। তাই যদি তোমাকে এটা প্রশ্ন করে, মনে করো, ধরো প্রশ্ন করলো সি3 প্লান্টে কোথায় কেলভিন সাইকেল হয়, কি বলবে, সি3 প্লান্টে কোথায় কেলভিন সাইকেল হয়, মিজোফিল সেলে, কারণ মিজোফিল সেলই ওখানে সমস্ত ফটোসিনথেসিস করে। আর সি4 প্লান্টে কোথায় হয়, বান্ডেল শিট সেলে। তাহলে দুটোই আলাদা আলাদা সেলে সি3 সাইকেল হয়। আর এই সি3 সাইকেলে আমাদের কটা এটিপি লেগেছিল, 3 এটিপি আর 2 এনএডিপিএইচ। সি3 সাইকেলে আমাদের লেগেছিল 3টে এটিপি আর 2টো এনএডিপিএইচ। তাহলে এই সি4 সাইকেলে টোটাল কত এটিপি লাগলো, কত এনএডিপিএইচ লাগলো, এখানে 3, এখানে 2, 5 এটিপি আর এখানে 2 এনএডিপিএইচ। তাহলে টোটাল এনার্জি required, total energy required 5 ATP to NADPH। বোঝা গেল, তাহলে সি4 সাইকেল কিভাবে শুরু হয়, প্রথমে অ্যাটমসফিয়ার থেকে সিও2 মিজোফিল সেলে আসলো, সেটা পেপকেস এনজাইমের সঙ্গে জুড়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ফার্স্ট স্টেবল প্রোডাক্টে তৈরি হলো, সেটা 4 কার্বন কম্পাউন্ড, তারপরে সেটা ম্যালিক অ্যাসিড হলো, এটাও 4 কার্বন কম্পাউন্ড। সেই ম্যালিক অ্যাসিড প্লাজমোডেসমাটার মাধ্যমে বান্ডেল শিট সেলে আসলো। এই ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড। এই স্টেপে একটা কার্বনের লস হলো, একটা কার্বনের লস হলো, আর বান্ডেল শিট সেলে আছে রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইম আবার সি3, যেহেতু সিও2 আছে, তাহলে কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাবে, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখিয়ে এটা আবার সি3 সাইকেল শুরু করবে বান্ডেল শিট সেলে।
আর এই পাইরুভিক অ্যাসিড বান্ডেল শিট থেকে প্লাজমোডেসমাটার মাধ্যমে আবার মিসোফিল সেলে এসে সেখান থেকে আবার পেপকেসের রিজেনারেশন করবে। ওকে, তাহলে এটা লিখে নাও, লিখে নাও। আর এটা দেখো, C3 pathway is also a part of C4 pathway. লিখে ফেলো। মুছে দিচ্ছি। এবার আমরা C3 প্লান্ট আর C4 প্লান্টের মধ্যে বিভিন্ন ডিফারেন্স দেখবো। ওকে, C3 প্লান্ট, প্লান্ট মানে C3 পাথওয়ে, আর C3 মানে প্রথমে যে আমি কেলভিন সাইকেল করেছিলাম সেটা, আর C4 প্লান্ট মানে C4 পাথওয়ে। প্রথমে আমরা এর ডিফারেন্স দেখবো on the basis of enzyme. এনজাইম। সেকেন্ড দেখবো প্রাইমারি অ্যাকসেপ্টর। তারপরে দেখবো ফার্স্ট স্টেবল প্রোডাক্ট। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি হয়েছিল। তারপরে দেখবো তারপরে দেখবো C3 পাথওয়ে। C3 পাথওয়ে দেখবো। তারপরে দেখবো দেখবো ট্রান্স অ্যানাটমি। ভাগ করছে না। ট্রান্স অ্যানাটমি 6 দেখবো। আর কি দেখবো, দেখবো এনার্জি, এনার্জি কনজিউম ফর 1 CO2। তাহলে আমরা প্রথমে এই C3 প্লান্ট আর C4 প্লান্টের মধ্যে ডিফারেন্স দেখবো কি কি বেসিসে। এনজাইম, প্রাইমারি অ্যাকসেপ্টর, ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, C3 পাথওয়ে, ক্রাঞ্চ অ্যানাটমি, আর এনার্জি, এনার্জি কনজিউম ফর 1 CO2, মানে এক মলিকুল CO2 এর জন্য কতটা এনার্জি লেগেছিল। তাহলে C3 প্লান্টে কি এনজাইম লেগেছিল, রুবিস্কো। আর C4 প্লান্টে কি লেগেছিল, পেপকেস। পেপকেসের পুরো নাম লিখে দিই, ফসফো ইনল পাইরুভেট কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ মানে এই পেপকেস এনজাইম ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ, মানে কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাতে পারবে। এই রুবিস্কো যেমন কার্বক্সিলেজ অক্সিজেনেজ দুটোই অ্যাক্টিভিটি দেখাতে পারবে, এখানে পেপকেস শুধুমাত্র কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাতে পারবে। এবার আমরা দেখবো প্রাইমারি অ্যাকসেপ্টর। প্রাইমারি অ্যাকসেপ্টর এখানে কি ছিল, প্রাইমারি অ্যাকসেপ্টর এখানে ছিল তোমার RUBP, রাইবুলোজ বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট, RUBP। আর এখানে কি, ফসফোইনল পাইরুভেট। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট এখানে কি ছিল, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে কি, এখানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা 3 কার্বন, এটা 4 কার্বন। C3 পাথওয়ে C3 প্লান্টেও আছে, C4 প্লান্টেও আছে। ট্রান্স অ্যানাটমি C3 প্লান্টে নেই, C4 প্লান্টে আছে। এনার্জি কনজিউম ফর 1 CO2, C3 প্লান্টে 3 ATP 2 NADPH। আর এখানে
5 ATP 5 ATP to NADPH. Energy consumed for 1 CO2, C3 প্লান্টে 3 ATP 2 NADPH আর এখানে 5 ATP 2 NADPH। তাই যদি বলে 1 molecule of গ্লুকোজ তৈরি করতে কতটা এনার্জি লাগবে, এটাকে 6 দিয়ে গুণ করে দাও, 18 ATP 12 NADPH, আর এটাকেও 6 দিয়ে গুণ করে দাও, 5 ছক 30 ATP, 6 দুগুণে 12 NADPH। তাই এটা ছিল C3 প্লান্ট আর C4 প্লান্টের মধ্যে কিছু ডিফারেন্স। এটা নোট ডাউন করো। পরেরটা যাবো, পরেরটা যাওয়ার আগে একটা কোশ্চেন করে নি। কালি C4 plant is better than C3 plant. Why? প্রশ্ন করলো C4 plant is better than C3 plant, কেন? C4 প্লান্টে কি হয়, তোমার বান্ডেল শিট সেলের অ্যারাউন্ড কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, সেটা তো দেখলে আগে C4 পাথওয়ে থেকে, মানে C4 সাইকেল থেকে। C4 এ বান্ডেল শিট সেলের অ্যারাউন্ড, মানে রুবিস্কোর অ্যারাউন্ড CO2 এর কনসেন্ট্রেশন বেশি থাকে। তাহলে এতে রুবিস্কো কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাতে পারবে। আর C3 প্লান্টে কি হয়, এরকম কোনো পদ্ধতিই নেই যেটাতে তুমি বলতে পারো যে CO2 এর কনসেন্ট্রেশনই বেশি। এরকম কোনো পদ্ধতি আছে? না। এক্ষেত্রে রুবিস্কোর চারিদিকে CO2 এর অ্যাক্টিভিটিও থাকতে পারে, CO2 এর কনসেন্ট্রেশনও বেশি থাকতে পারে, আবার O2 এর কনসেন্ট্রেশনও বেশি থাকতে পারে। তাই কি হলো, এটা কার্বক্সিলেজ অ্যাক্টিভিটিও দেখাতে পারে, অক্সিজেনাস অ্যাক্টিভিটিও দেখাতে পারে। যখন কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাবে তখন CO2 এর ফিক্সেশন হবে, মানে গ্লুকোজ তৈরি হবে। এটা ভালো ভালো পদ্ধতি। যখন CO2 বেশি থাকবে তখন এটা ভালো। আর যখন O2 বেশি থাকবে তখন সেটা ভালো না, তখন সেটা অক্সিজেনাস অ্যাক্টিভিটি দেখাবে। অক্সিজেনাস অ্যাক্টিভিটি দেখালে কি হবে, ফটো রেসপিরেশন হবে, যেটা আমাদের পরের টপিক। তাহলে এখানে কেন হবে? বিকজ C3 plant can do photo respiration. আর এই ফটো রেসপিরেশন একটা ওয়েস্টফুল প্রসেস, মানে এতে কোনো কাজ হয় না, which is wasteful process. wasteful process. C3 প্লান্টে ফটো রেসপিরেশন হয়, যেটা ওয়েস্টফুল প্রসেস, কিন্তু C4 প্লান্টে সেটা হয় না। তাহলে C4 প্লান্টে ফটো রেসপিরেশন অ্যাবসেন্ট, আর C3 প্লান্টে ফটো রেসপিরেশন প্রেজেন্ট। অ্যাফিনিটি অফ CO2 for peptase enzyme is greater than Rubisco. রুবিস্কো এনজাইমের থেকে পেপকেস এনজাইম এর CO2 এর প্রতি অ্যাফিনিটি বেশি, মানে CO2 পেপকেস এনজাইম বেশি গ্রহণ করে আর রুবিস্কো এনজাইম কম গ্রহণ করে। ঠিক আছে, এটা লেখো। আমি এবার ফটো রেসপিরেশনে যাবো, লাস্ট টপিক। চলো, আজকে লাস্ট টপিক। ফটো রেসপিরেশন। রেসপিরেশন, ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন কেন হয়? রুবিস্কো
অ্যারাউন্ড যদি CO2 থাকে এটা কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখায়, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখায়। কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখানোর ফলে কি হয় তোমার গ্লুকোজ সিনথেসিস, গ্লুকোজ সিনথেসিস হয়। কিন্তু যদি রুবিস্কোর অ্যারাউন্ড অক্সিজেন থাকে তাহলে এটা অক্সিজেনেজ অ্যাক্টিভিটি দেখায়, যেটা ওয়েস্টফুল প্রসেস, ওয়েস্টফুল প্রসেস। ওকে, তাহলে কার্বক্সিলেজের প্রেজেন্সে এটা, অক্সিজেনের প্রেজেন্সে এটা। মনে করো অক্সিজেন রয়েছে মানে তখনই ফটো রেসপিরেশন হবে। রুবিস্কোর অ্যারাউন্ড অক্সিজেন রয়েছে, তাহলে কি কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড প্লাস ফসফোগ্লাইকোলেট, গ্লাইকোলেট 3 PGA 3 কার্বন কম্পাউন্ড, এখানে এটা 2 কার্বন কম্পাউন্ড, আর রুবিস্কো 5 কার্বন কম্পাউন্ড। তাহলে কোনো কার্বনের লস হয় না। হুম, তাহলে এখানে কোনো কার্বনের লস হয় না। এটা কখন এই অক্সিজেনের অ্যাক্টিভিটি কখন হয়? যেমন হাই টেম্পারেচার আর লো CO2 আর হাই O2। অক্সিজেন হাই, CO2 লো, আর টেম্পারেচার হাই। এটা কোথায় হয় এই প্রসেস? দিস, এটাও লিখে দিই, দিস প্রসেস ইজ অলসো নোন অ্যাজ C2 সাইকেল। C2 সাইকেল কেন? এই ফসফোগ্লাইকোলেটের মাধ্যমে ফটো রেসপিরেশন শুরু হয়। ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন ইজ হ্যাপেন ইন ইন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, পেরক্সিজোম, পেরক্সিজোম, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ওকে, CO2 NH3, আমার মনে হচ্ছে কালি শেষ পেনের, পেনের কালি শেষ, এটাই লাস্ট লেখা ছিল। যাতে পেনের কালি শেষ যেহেতু আমি মুখেই বলে দিচ্ছি। এই প্রসেসে আমি মুখে বলছি লিখে নেবে। দিস প্রসেস প্রডিউস CO2 and NH3 which is wasteful। এটা লিখতে যাচ্ছিলাম, CO2 and NH3 produced which are wasteful product। ঠিক আছে, ফটো রেসপিরেশন কি ছিল? ছোট টপিক। ফটো কি রবিস্কো সাইডে যদি CO2 এর কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি, যেটা ভালো ভালো, আর তার মাধ্যমে গ্লুকোজ সিনথেসিস। অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি হলে অক্সিজেনের অ্যাক্টিভিটি, যেটা ওয়েস্টফুল প্রসেস, ভালো না। সেটা মানে ফটো রেসপিরেশন। এবার মনে করো রুবিস্কোর চারিদিকে অক্সিজেন রয়েছে, এটাই ফটো ফটো রেসপিরেশনের মেইন মেইন ফটো রেসপিরেশন, মানে ফটো রেসপিরেশন এটা। রুবিস্কোর চারিদিকে অক্সিজেন থাকলে কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আর ফসফোগ্লাইকোলেট। এটা 3 কার্বন কম্পাউন্ড, এটা 2 কার্বন কম্পাউন্ড, এটা 5 কার্বন কম্পাউন্ড। কোনো কার্বনের লস নেই, নো লস অফ কার্বন। এটা হাই টেম্পারেচারে হয়, লো CO2 এ হয়, হাই অক্সিজেনে হয়। দিস প্রসেস ইজ অলসো নোন অ্যাজ C2 সাইকেল। কেন? ফসফোগ্লাইকোলেট থেকে C2 সাইকেল শুরু হয়। ফটো রেসপিরেশন হ্যাপেন্স, হ্যাপেন, ওকে কোনো ব্যাপার না, আমরা ইংরেজি বুঝছি না। ফটো রেসপিরেশন হ্যাপেন্স ইন মাইটোকন্ড্রিয়া, পেরক্সিজোম অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। আর CO2 and NH3 formed which is wasteful product, wasteful process। ওকে, লিখে নাও এগোটা, এটাই ছিল আজকের টপিক। এতে CO2 ফিক্সেশন হয় না, কার্বনের লস হয় না।
নাও লিখে নাও। ঠিক আছে? তাহলে এটাই ছিল আমাদের ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস এখানে শেষ হলো। এরপরে আমরা কি চালু করবো? রেসপিরেশন ইন প্লান্টস। ঠিক আছে? এরপরে আমরা রেসপিরেশন ইন প্লান্টস শুরু করবো। ফটো রেসপিরেশনে আজকে কি বললাম? এই সরি, ফটোসিনথেসিসের এই লেকচার কি মানে এই পার্টে কি পড়লাম? প্রথমে বললাম C4 সাইকেল। C4 সাইকেলে কি পড়লাম? C4 সাইকেলে দেখা যায় ক্রান্স অ্যানাটমি। সেখান থেকে আমাদের বুঝতে হয় C4 প্লান্ট কোনটা। C4 প্লান্টের দু একটা উদাহরণ মেইজ, সরঘাম এগুলো। কিছু কিছু ডাইকট প্লান্টও আছে, এই দুটো মনোকট প্লান্ট। আর কি বললাম? C4 সাইকেলের মধ্যে C3 সাইকেলও দেখা যায়। মানে C3 সাইকেল হোক, C3 প্লান্ট হোক বা C4 প্লান্ট হোক, দুটোর মধ্যেই C3 সাইকেল দেখা যায়। আর কি C3 প্লান্টে C3 সাইকেল কোথায় হয়? নিজোফিল সেলে। আর C4 প্লান্টে C3 সাইকেল কোথায় হয়? বান্ডল শিট সেলে। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি C3 সাইকেলের? 3 PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর ফার্স্ট স্টেবল প্রোডাক্ট C4 সাইকেলে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। C3 সাইকেলে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট 3 কার্বন, এটা 4 কার্বন, তাই C3 সাইকেল C4 সাইকেল। আর কি এখানে পেপকেজ, এই C4 সাইকেলে পেপকেজ এনজাইম, আর ওখানে C4 সাইকেলে পেপকেজ এনজাইম, আর C3 সাইকেলে রুবিস্কো এনজাইম। ঠিক আছে? এটা এটা গেল C4 সাইকেলে মোটামুটি একটা রিভিশন। আর তারপরে কি করলাম? তারপরে করলাম এই ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন এটা ছিল। আজকে এই ছোট ছোট দুটো টপিকই ছিল। ঠিক আছে? তা আমি মনে করি আমার এই পুরো চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বলবে কেমন লাগলো ভিডিওগুলো। প্রত্যেকটা দেখবে, দেখে বলবে। আমি প্রথমটায় করিয়েছিলাম এক্সপেরিমেন্টস অফ ফটোসিনথেসিস, তারপরে করিয়েছিলাম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, তারপরে করেছিলাম সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর কেলভিন সাইকেল, তারপরে করালাম ফটো রেসপিরেশন আর C4 সাইকেল। ঠিক আছে? তাও ভালো লাগলে কেমন লাগলো বলবে। আবার পরের ভিডিও তোমরা কেমন চাও, বা কি আমার উন্নতি করতে হবে। আমি যেহেতু প্রথম ইউটিউবে পড়াচ্ছি, আমার কি কি উন্নতি করতে হতে পারে সেটাও বলতে পারো। ঠিক আছে? নিচে। তাই এইভাবে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো। চলো, আবার পরের দিন দেখা হবে। ভালো লাগলে কমেন্ট করবে। তো থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হবে।